জি স্যার। আচ্ছা, কালকে একটা প্রশ্ন তুমি করছিলা, একটু আগে প্রশ্ন করলা আর কি, যে এটা ছিল হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য, বুঝছো? তো গতকাল আমরা মোটামুটি যে জিনিসগুলো কথাবার্তা বলেছি সেগুলো হচ্ছে ইফ নিয়ে, ঠিক আছে? কন্ট্রোল স্টেটমেন্ট কোথায় গেল এটা, কোথায়, এই যে জি স্যার। কন্ট্রোল স্টেটমেন্ট ইফ নিয়ে গতকাল আমি কথাবার্তা বলেছি। জি আজকে স্যার আমরা বুঝছি। ইফ এলস নিয়ে কথাবার্তা বলবো। ওকে ফাইন, কোথায় গেল আমার ইয়াটা? আচ্ছা, প্রথমে লিখে নিই, এটা হচ্ছে ইফ এলস, ইফ ই এল এস ই। তো প্রথমে একটু ইফ এলস এর গঠনটা তোমাদের সামনে একটু আমি বলে দিই, যে ইফ এলস এর গঠনটা কেমন হবে। ইফ এলস এর গঠনটা হচ্ছে এরকম, যে প্রথমে তোমার থাকবে হচ্ছে ইফ, একটা কন্ডিশন আসবে, একটা স্টেটমেন্ট হবে, এটা হচ্ছে স্টেটমেন্ট 1, অথবা স্টেটমেন্ট 2। তো বিষয়টা একটু বুঝো, যে এর আগে যেটা ছিল সেটা ছিল কি, যে ইফ এর মধ্যে আমি যে কাজটা করতেছিলাম, কি ব্যাপার এখানে আসলো কেন, ইফ এর মধ্যে যে কাজটা আমি করেছিলাম, ওপরে এক পাতা আরেক পাতা চলে গেছে, ধরো পাতাটা আবার ঠিক করে দিই, লাস্টের পাতায় যাবো না, গিয়ে আমি এই পাতায় চলে আসছি, ডিলিট করে দিই পাতাটা, ডিলিট করে দিলাম, আর কোনো পাতা আছে নাকি অতিরিক্ত? আচ্ছা, এটাও ডিলিট করে দিলাম, একবার শেষে যাব। এখান থেকে, আচ্ছা, নতুন পাতা নিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইফ ডট ডট এলস। এখন ইফ এলস এর যে ইয়াটা থাকবে, স্টেটমেন্টটা একটু লিখে নেই, গঠন, এর গঠন প্রথমে হবে হচ্ছে ইফ, ইফ এর ভেতরে থাকবে একটা কন্ডিশন, এখানে হবে স্টেটমেন্ট 1, কে আবার জয়েন দিতেছে, ইয়া কেউ কি হ্যাঁ, দুজনেই তো জয়েন আছো, জয়েন দিতেছো কেন? দুজনেই তো জয়েন আছো, সুমাইয়া তোমরা দুজনেই তো জয়েন আছো। স্টেটমেন্ট 1, না স্যার, আমারটা কেটে গেছিল, আবার জয়েন দিতে হয়েছে। ও আচ্ছা, আছে তো, এখন তো দুইজনই আছো স্যার, এখন কি জয়েন আছো না? জি স্যার এখন। আচ্ছা আচ্ছা, না আমি জি তো স্যার। রেফার করে দিলাম। আচ্ছা, একটা জি হবে স্যার। হচ্ছে স্টেটমেন্ট 2, এটা হচ্ছে, আমি পুরোটা ভিডিও করে রাখতেছি, বুঝছো? আশা করি জি সমস্যা হবে স্যার। না। আচ্ছা, এখন আবার রেকর্ড করতেছে আর কি, এটা যাতে তোমাদের জন্য পরে সুবিধা হয় আর কি। আচ্ছা, একটা হচ্ছে স্টেটমেন্ট, খেয়াল করো, যে ইফ এর মধ্যে ছিল কি, একটা কন্ডিশন একটা স্টেটমেন্ট, মানে একটা শর্ত একটা স্টেটমেন্টকে নিয়ন্ত্রণ করতো, কিন্তু ইফ এলস এর মধ্যে দুইটা স্টেটমেন্টকে নিয়ন্ত্রণ করবে একটা শর্ত। ইফ এলস এর মধ্যে দুইটা স্টেটমেন্টকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে একটা শর্ত। যেমন আমরা একটু আগে যে প্রোগ্রামগুলো লিখেছিলাম, হ্যাঁ, সেই প্রোগ্রামটার দিকে আমি আবার একটু তাকাই, যে একবারে প্রথমে গতকাল আমি একটা প্রোগ্রাম লিখছিলাম, যে দুটো সংখ্যার মধ্যে জোড় বা বিজোড় নির্ণয় করার জন্য আমি লিখেছিলাম যে কোন সংখ্যা জোড় না বিজোড়, এরকম একটা প্রশ্ন ছিল, এটার জন্য আমরা একটা সি প্রোগ্রাম করেছিলাম, ঠিক না? তো ওই সি প্রোগ্রামটা আমরা করছিলাম হচ্ছে ইফ দিয়া, কিন্তু এখানেও কিন্তু সম্ভাব্য উত্তর দুইটা আছে, যে এই সংখ্যাটা জোড় হবে, সংখ্যাটা কি জোড় হবে না সংখ্যাটা বিজোড় হবে, জোড়ও হইতে পারে, সংখ্যাটা বিজোড়ও হইতে পারে। গতবার মানে গত ক্লাসে আমরা এটা করেছিলাম হচ্ছে শুধুমাত্র ইফ দিয়ে, এখন এই কাজটা আবার করা যাবে হচ্ছে শুধুমাত্র ইফ না, ইফ এলস দিয়েও করা যাবে। কাজটা কিভাবে করতে হবে, আগের মতোই, আমরা পুরো কোডটা আগের মতোই লিখবো, হ্যাশ
include stdio.h এখানে দিলাম হচ্ছে ইন্টিজার a, তারপরে আমি একটা সংখ্যা নিলাম, স্ক্যানএফ করলাম সংখ্যাটা, ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে কমা n% a, তার মানে আমি একটা সংখ্যা ইনপুট নিলাম। এখন গতবার হয়েছিল কি যে জোরের জন্য একটা শর্ত দিয়েছিলাম, বিজোরের জন্য একটা শর্ত দিয়েছিলাম, দুইটার জন্য আলাদা আলাদা শর্ত ছিল আমার, জোরের জন্য একটা শর্ত ছিল, বিজোরের জন্য আরেকটা শর্ত ছিল। কিন্তু এখন আমরা কি করব, যে শর্ত দিব একটা, জোর না বিজোর নির্ণয় হয়ে যাবে। তো মনে করো শর্তটা আমি দিলাম যে ইফ, যে জোরের জন্য আমি শর্তটা দিলাম, জোর হয় কখন, যখন এ কে আমি যদি মডিউলাস করি হচ্ছে 2 দিয়ে এবং এইটা যদি 0 হয়, তাহলে প্রিন্ট হয় হচ্ছে printf ইভেন, মানে এটা জোর। আদারওয়াইজ সিম্পল, ওইখানে কি ছিল যে, সরি এটা সেমিকোলনটা বাইরে, আচ্ছা ওইখানে ছিল কি যে ইভেনের জন্য একটা শর্ত দিয়েছিলাম, এটার অপোজিট শর্তটা দিয়েছিলাম হচ্ছে অড এর জন্য, কিন্তু এখানে এটা লাগবে না। এখানে ইভেন আর অড এই দুইটার জন্য যে দুইটা, ইভেন আর অড এই দুইটার জন্য যে আলাদা কি বলে, আরে এটাকে তো টান দিয়ে ওই কপি করে ফেলি এই শর্ত। পাতায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আর আলাদা করে শর্ত লেখা লাগতেছে না, এটা কপি করে ফেলি, কারণ এটা অন্য পাতায় যাচ্ছে না। ক্রস করে ফেললাম, এটা এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে দিই, এখানে দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি যে শর্তটা আর লাগবে না, একটা শর্ত দিয়ে চলবে, কারণ যেহেতু দুইটা বাক্য নিয়ন্ত্রণ করতে পারতেছি। সেই বাক্যটা কি হবে, এলস দিয়ে আমরা আবার প্রিন্টএফ করে দিব অড। তাহলে কাণ্ডটা কি করতেছে, যে এখানে আমি শর্ত দিলাম একটা, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি দুইটা স্টেটমেন্টকে। তার মানে একই প্রোগ্রাম আমি আগে করছিলাম ইফ দিয়ে, যখন ইফ দিয়ে করছিলাম তখন দুইটা শর্ত দিছিলাম, এটার জন্য একটা শর্ত দিয়েছিলাম, আবার এটার জন্য একটা শর্ত দিয়েছিলাম। কিন্তু একই প্রোগ্রাম আমি করলাম হচ্ছে যখন ইফ এলস দিয়া, তখন শর্ত দিলাম একটা, এই দুইটার মধ্যে যদি এটা সত্য হয় এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে। তো দ্বিতীয় যে প্রোগ্রামটা আমি করেছিলাম কত ইয়াতে, যে দুটো সংখ্যা না, দুটো সংখ্যার মধ্যে বড় না, যে কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, খেয়াল করো যেখানে ইয়াটা ছিল কি দুটো সংখ্যার মধ্যে কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, তার মানে একটা কথা ছিল পজিটিভের জন্য, একটা কথা ছিল নেগেটিভের জন্য। তো পজিটিভের জন্য একটা শর্ত দিয়েছিলাম, নেগেটিভের জন্য একটা শর্ত দিয়েছিলাম। তো এইটা ছিল ইফ দিয়া, যে একটা স্টেটমেন্টকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে একটা কন্ডিশন। এই কাজটাই যদি আমি আবার এখানে আবার পাশাপাশি আমি করে ফেললাম, কিন্তু এখন করবো হচ্ছে ইফ এলস দিয়া। সেক্ষেত্রে হবে কি, ইনক্লুড stdio.h, একই প্রোগ্রামই করতেছি আমি, কিন্তু একই কাজ, কিন্তু দুইটার গঠনটা আলাদা। একটা হচ্ছে ইফ দিয়া আর একটা হচ্ছে ইফ এলস দিয়া। লিখলাম হচ্ছে ইন্টিজার এ, সেমিকোলন দিলাম, স্ক্যানএফ দিলাম, পার্সেন্টেজ ডি কমা এই। এখন এইখানে একটা শর্ত দিলাম, শর্তটা কি দিলাম, যদি এ 0-র চাইতে ছোট হয়, তাহলে জিনিসটা কি, ও ছোট হলে লিখলাম কেন, বড় হয়, যদি বড় হয় তাহলে জিনিসটা হচ্ছে পজিটিভ। তাহলে আমি লিখলাম প্রিন্টএফ হচ্ছে পজিটিভ, পজিটিভ হয়ে গেল। আদারওয়াইজ কি, এখানে আরেকটা শর্ত দিছিলাম না, কিন্তু এখানে আরেকটা শর্ত লাগবে না, এখানে আদারওয়াইজ বা অথবা এলস, ইএল এলস দিয়েও আমরা লিখে ফেলতে পারবো হচ্ছে প্রিন্টএফ দিয়ে, মনে করো সরি সেমিকোলন দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে রিটার্ন 0, রিটার্ন। এখন আমাকে একটু বলো যে এই দুইটা প্রোগ্রামের মধ্যে কি, দুইটা প্রোগ্রামের কাজ কিন্তু একই, কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, বা দুইটা কোন সংখ্যা পজিটিভ না ইয়া কি বলে জোর না বেজোর, প্রশ্ন একই, কিন্তু দুইটার গঠন হচ্ছে দুই রকম। তোমরা কি দুইটা গঠন আলাদা করতে পারতেছো সুমাইয়া? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে কি অনেক সময় প্রশ্ন তোমাকে বলবে, যে একটা প্রশ্ন দিয়া বলবো যে যেমন ধরো এই কোডটা তোমার দিল, দিয়া বললো যে এটা তো ইফ গঠনে আছে, এটাকে তুমি কি আর কোনো গঠনে বানাইতে পারবা, বা এটাকে আর কোনো গঠনে বানানো সম্ভব? তখন তুমি বলবা হ্যাঁ এটাকে আরেকটা গঠনে বানানো সম্ভব, তখন এই গঠনটা, কিংবা এই গঠনটা তোমার দিয়া বলবো
যে এই প্রোগ্রামটা কি আর কোনো গঠনে বানানো সম্ভব, তখন ওরা বলবে যে হ্যাঁ, তুমি বলবে হ্যাঁ এটা আরেকটা গঠনে সম্ভব। এটা এখন দেখো আবার এখানে আছে হচ্ছে কি দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। তো তোমরা কি এটা করতে পারবা ইফ এলস দিয়া দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়টা? জি স্যার। মানে ইফ এলস দিয়ে এটা আমরা করতে পারবো, কিন্তু প্রবলেমটা দেখো যে গতকাল আমরা আরেকটা করছিলাম যেটা তুমি জিজ্ঞেস করছিলে আমার, স্যার এই প্রোগ্রামটা কি, খেয়াল করো যে এই প্রোগ্রামটা জি হচ্ছে স্যার। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা। তার মানে আলটিমেটলি কথাটা হচ্ছে যে ইফ দিয়া আমি যে কোনো কন্ট্রোল স্টেটমেন্ট করতে পারবো, কিন্তু এখানে উত্তর কয়টা, সম্ভাব্য উত্তর কয়টা? এই প্রোগ্রামের মধ্যে সম্ভাব্য তিনটা। উত্তর হচ্ছে তিনটা। দুইটা যদি হয়, সম্ভাব্য উত্তর যদি দুইটা হয়, তাহলে তুমি ইফ এলস ব্যবহার করতে পারবা। ইফ এলস এর শর্তটা কি? তুমি ইফ এলস কখন ব্যবহার করতে পারবা? শর্ত মানে কাজ দুইটা করা যাবে। কাজ করা যাবে কাজ সর্বোচ্চ দুইটা দুইটা। হলে। কাজ যদি দুইটার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার তুমি ইফ এলস ব্যবহার করতে পারবা না। তার মানে তোমার এখানে কিন্তু উত্তর আছে সম্ভব কয়টা, খেয়াল করো, একটা, তিনটা। দুইটা, তিনটা। তার মানে এইটা কিন্তু তুমি ইফ এলসে করতে পারবা না। ইফ দিয়ে করা যাবে, কিন্তু এটা ইফ এলসে করা যাবে না। যখন নাকি তোমার দুইয়ের অধিক শর্ত চলে আসবে, দুইয়ের অধিক শর্ত চলে আসবে, তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এলস ইফ এর ব্যবহার। মনে আছে যে আরেকটা শর্তের কথা বলছিলাম আমি? এরকম একটা জিনিস মনে আছে না আমাদের, যে তিন জি নাম্বার স্যার। শর্ত ছিল যে এলসিফ। এলসিফ এর ঘটনাটা হচ্ছে যখন নাকি শর্তের পরিমাণ একের অধিক এবং মানে স্টেটমেন্ট দুইয়ের অধিক। সমস্যাটা যখন এরকম হয়ে যাবে যে শর্তের পরিমাণ হচ্ছে একের অধিক এবং স্টেটমেন্ট হচ্ছে দুইটার অধিক, তখন আমরা এলসিফ ব্যবহার করব। এলসিফ আসলে সরাসরি কিছু নাই, এলসিফ আসলে ইফ এলস এর ভেতরে ব্যবহৃত হয়। যেমন মনে করো আমরা এভাবে ইফ লিখলাম, ইফ দিয়ে মনে করো একটা কন্ডিশন দিলাম, একটা কন্ডিশন দিলাম, দেওয়ার পরে আমরা বললাম যে এই হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা দিলাম হচ্ছে স্টেটমেন্ট ওয়ান, এটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান। তাহলে একটা কন্ডিশন একটা ইয়ে গেল। যদি এই কন্ডিশনটা ফুলফিল না করে তাহলে আমরা লিখবো হচ্ছে এলসিফ দিয়া এটার ভেতরে আরেকটা কন্ডিশন দিতে পারবো, দিয়া এখানে মনে করো আমরা স্টেটমেন্ট টু দিলাম, দিয়ে আবার দিতে পারবো, আরো দিতে পারবো, এনে এলসিফ দিয়ে আবার একটা কন্ডিশন দিলাম। এরকম তুমি যতগুলো ইচ্ছা এলসিফ দিয়ে দিয়ে কন্ডিশন দিতে পারবা। সবগুলো কন্ডিশন শেষ হয়ে গেলে মনে করো এখানে আরেকটা স্টেটমেন্ট আসলো, এটা হয়ে গেল মনে করো স্টেটমেন্ট থ্রি। আর এটাও যদি না হয় তাহলে আমরা লিখবো হচ্ছে স্টেটমেন্ট ফোর। শুধুমাত্র স্টেটমেন্ট ফোর না, মানে যতগুলা ইচ্ছা তোমার 10টা স্টেটমেন্ট আলাদা হইতে পারে। মোট কথা হচ্ছে দুইয়ের উপর যদি স্টেটমেন্ট চলে যায়, ইন দ্যাট কেস আমরা ইফ এলস ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে এলসিফটা ব্যবহার করতে হবে। এবং এলসিফ কিন্তু সরাসরি কোনো গঠন নয়, এলসিফ ব্যবহৃত হয় হচ্ছে ইফ এলস এর ভেতরে। ইফ, এই যে এলস আছে, এই স্টেটমেন্টটার ভেতরে এলসিফটাকে ব্যবহার করতে হয়। তো চলো আমরা একটু এক্সাম্পলটা দেখি, কোনটা দেখবো, যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা। মনে আছে না আমাদের যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা? জি স্যার। খেয়াল করো, তিনটি সংখ্যার মধ্যে বড়, ইয়া কি পৃথিলা কি আজকেও বারান্দায়? জি স্যার। খাতা আছে তো নাকি? না, আপনি বললে আনবো।
আচ্ছা অসুবিধা নাই, তুমি খাতা ছাড়াই তুমি দেখো, পরে ইয়াগুলা মানে পরে তুমি মিলাই নিও, সমস্যা নাই, আমি পিডিএফটা তো দিয়ে দিব। আর সুমাইয়া তো খাতা নিয়ে বসো নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা। খেয়াল করো, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যদি চাই তাহলে উত্তরগুলো কি হইতে পারে? সম্ভাব্য উত্তর এ ইজ বিগ, একটা কথা। আরেকটা কথা হইতেছে গিয়া বি ইজ বিগ, দ্বিতীয় কথাটা। আরেকটা কথা হচ্ছে যে সি ইজ বিগ। তাহলে কথা হয়তো হয়ে গেল বাবা দুইটা, ইয়া তিনটা, ঠিক না? আবার শর্তের পরিমাণও কিন্তু বেড়ে গেছে, যেমন এরকম একটা শর্ত হয়ে যায়, মানে তিনটা শর্ত, একের অধিক শর্ত হয়ে যেতেছে, ঠিক না? এরকম হচ্ছে না? তো এই ধরনের কেসের ক্ষেত্রে কিন্তু আরেকটা শর্ত আছে, হচ্ছে এরকম যে বি যদি এর চাইতে বড় হয় এবং বি যদি সি এর চাইতে বড় হয়, এরকমও হইতে পারে। তাহলে মানে শর্ত হয়ে গেছে বেশি। তো এইটারে যদি আমরা মানে ইফ এলস দিয়ে, এটা তো মানে এলস ইফ এলস দিয়ে তো বাস্তবায়ন সম্ভব না। সম্ভব কি? জি না স্যার। ইফ এলস দ্বারা এটা সম্ভব না। কেন সম্ভব না? ইফ দিয়ে সম্ভব, ইফ দিয়ে সবই বানাইতে পারবা তুমি, কিন্তু এটা ইফ এলস দিয়ে সম্ভব না, কারণ এখানে সম্ভাব্য উত্তর কি? দুইয়ের অধিক, এবং শর্ত কি? একের অধিক। তো চলো এটা আমরা এলসিফ দিয়ে কিভাবে বাস্তবায়ন করতে পারি একটু দেখার চেষ্টা করি। studio.h। আচ্ছা আমাকে একটু বলো তো, তোমাদের কাছে কার বইটা আছে? অক্ষরপত্রের বইটা কি দুইজনের কাছেই আছে? অক্ষরপত্রের স্যার বইটা আমার কাছে প্রকৌশলী মুজিবুর রহমানের বই। ইয়ারটা সুমাইয়ের না কাছে স্যার। হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান, এটা না? আর ইয়ার কাছে পৃথিলার কাছে হচ্ছে প্রকৌশলী দুই। অক্ষরপত্র। তোমার কাছে আছে অক্ষরপত্র, তো সুমাইয়ের কাছে অক্ষরপত্রটা নাই, আমার কাছে অক্ষরপত্রটা আছে। থাকলে আমি অক্ষরপত্র থেকে একটু আচ্ছা অসুবিধা নাই সুমাইয়া, আমি অক্ষরপত্রের পিডিএফটা তোমাকে দিয়ে দিব, যে চ্যাপ্টারটাই দিব সেটার পিডিএফটা তোমাকে দিয়ে দিব, তাহলে তোমার জন্য পড়তে সুবিধা হবে, ঠিক আছে? পঞ্চম অধ্যায়ের পিডিএফটা আচ্ছা আমি এর স্যার। মধ্যেই দিয়ে দিব, ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, তুমি এটা ডাউনলোড করে ফেলো, তাহলে আমাদের জন্য তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, বইটা আমি আচ্ছা দিয়ে দিব স্যার। তোমাকে, তাহলে তোমার জন্য ইজি হবে। তাহলে আমরা কি করলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করলাম। তো ইন্টিজার যেহেতু তিনটা সংখ্যা আমি নিব, তাহলে এ নিলাম, বি নিলাম এবং সি নিলাম। স্ক্যানএফ করলাম। তো স্ক্যানএফ করে আমি কি করলাম, এটার মধ্যে ডবল কোটেশন দিয়ে কয়বার যেন দিব, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, তিনবার দিলাম। তিনবার দিয়ে একবার হচ্ছে এন্ড এ কমা, কোথায় গেল, এন্ড বি কমা, তারপরে হচ্ছে এন্ড সি। তো তিনবার আমি ইনপুট নিয়ে ফেললাম, ঠিক আছে না? এখন আমি শর্ত আচ্ছা স্যার। ব্যবহার করব কি, প্রথম শর্তটা দেখলাম যে ইফ, যদি, ঘটনাটা কি হচ্ছে যে যদি এ বি এর চাইতে বড় হয় এবং এ কার চাইতে বড় হবে, সি এর সি চাইতে বড় থেকে। হয়, তাহলে প্রথম সি। স্টেটমেন্টটা কি আসলো, প্রিন্টএফ এই এ ইজ এইচ বিগ, বি। এ ইজ, দেখো এইখানে কিন্তু শর্ত আছে তিনটা, তিনটা শর্ত যদি লিখি তাহলে তো আমি ইফ দিয়েই করতে পারি, বুঝো নাই? তা আমি শর্ত একটা কমায়া ফেলবো, কিন্তু আমি কিন্তু দুইটা শর্ত দিয়ে করবো, এটা তিনটা শর্তে যাব না আমি। আবার আমি কি লিখলাম এখানে, যে এটার ভিতরে লিখলাম হচ্ছে যে এলসিফ, অথবা যদি এই কথাটা যদি মিথ্যা হয়, যে এর মান বি এর থেকেও বড় না অথবা সি এর থেকে বড় না, যে কোনো একটা যদি মিথ্যা হয়, তাহলে আমরা আরেকটা শর্ত লিখলাম। শর্তটা কি? যদি বি এর চাইতে বড় হয় এবং বি সি এর চাইতে বড় হয়, তাহলে প্রিন্টএফ কি হবে? তাহলে হবে হচ্ছে বি ইজ বিগ। বিগ, ঠিক আছে? এখন দেখো আমার একটু কথাটা বুঝো, ইস বি। দুইটা শর্ত আমি লিখে ফেলছি স্যার, এ ও বড় হচ্ছে বি ও বড় হচ্ছে, আর কি কোনো শর্ত লেখা দরকার আছে? যদি এই দুইটা শর্ত মিথ্যা হয়, যে প্রথম শর্তটা, যেমন এটা একটা শর্ত না, এই শর্তটাও মিথ্যা হইলো, এই শর্তটাও মিথ্যা হইলো, তাহলে কি অটোমেটিকলি উত্তরটা কি হবে? সি বড়। সি বড় হবে। তাহলে আর তৃতীয় শর্তটা কি আমার লেখা দরকার আছে? না। তাহলে ওটা হচ্ছে সি ইজ বিগ।
তাহলে আমরা কখন আমরা ইফ ব্যবহার করতে পারবো? ইফ আমরা যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারবো। এটা রিটার্ন আর ই টি ইউ আর এন্ড রিটার্ন 0 দিয়ে আমরা কি করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে একটু তোমরা যদি ব্যাপারটা দেখো যে আমরা যেই কোনো কন্ট্রোল স্টেটমেন্টের কাজ কিন্তু করতে পারবো শুধুমাত্র ইফ দিয়ে। প্রশ্নটা বোঝার চেষ্টা করো, শুধুমাত্র ইফ দিয়ে। ইফ দিয়ে করতে পারবো যদি আমরা দেখি যে এখানে কি বলে শর্তের পরিমাণ একটার বেশি হয়ে গেছে, একটার বেশি শর্ত ব্যবহৃত হচ্ছে, বা বা স্টেটমেন্ট দুইটার বেশি ব্যবহৃত হচ্ছে। ইন দ্যাট কেস আমরা ব্যবহার করবো হচ্ছে এলস ইফ। আদারওয়াইজ আমরা ইফ এলস দিয়েও কাজটা করতে পারবো। আর ইফ দিয়ে তো আমরা যাবতীয় কিছু মেনটেন করতে পারবো। ইয়া পৃথিলা, তুমি যদি একটু বইটার দিকে দেখো, বইয়ের কোন পাতায় আছে কে জানে, কয়েকটা বেশ কিছু প্রোগ্রাম এখানে দেওয়া আছে। এই প্রোগ্রামগুলো আসাতে একটা শর্ত কম লেখা গেছে, তাই না? কোনটাতে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এলসিফে আসার কারণে আমার একটা শর্ত কম লেখা লাগছে। দুইটা শর্ত দিয়ে আমি তিনটাকে মেনটেন করতে পারতেছি, ঠিক না? কিন্তু শুধু ইফ দিয়ে করলে কিন্তু তোমার শর্ত লেখা লাগতো তিনটা, ঠিক না? ইফ দিয়ে যদি করতা তাহলে তিনটা স্টেটমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য শর্ত লাগতো তিনটা। ইফ এলস দিয়ে দুইটার জন্য লাগবে একটা শর্ত। আর এলসিফে সবসময় মানে মনে রাখবা যতগুলো স্টেটমেন্ট হবে শর্তের পরিমাণ একটা কম হবে যদি অন্যগুলা ব্যবহার করো। ইফ ব্যবহার করলে শর্ত একটা বেশি লাগবে। ইফ বাদ দিয়ে ইফ এলস অথবা এলসিফ তুমি যদি ব্যবহার করো তাহলে শর্ত একটা কম ব্যবহার করেও তুমি কাজটা করতে পারবা। তাহলে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা কি তোমরা বের করতে পারবা ইফ ছাড়া, শুধু এলসিফ দিয়া? জি স্যার। তাহলে দুইটা পড়া থাকবে, একটা হচ্ছে যে দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা তোমরা বের করবা ইফ এলস দিয়া, আর তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা বের করবা হচ্ছে এলস ইফ দিয়া। পারবা না? চলো সামনের দিকে একটু আগাই। জি স্যার। পারবো। আসলে এইগুলোই হচ্ছে মোটামুটি, আমি আগে স্ট্রাকচারটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এখন আসো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইচটা নিয়ে আমি পরে কথা বলবো। সুইচটা নিয়ে আমি পরে কথা বলবো। এর মধ্যে আমি একটু চলে যাব হচ্ছে আমরা যে বলছিলাম না যে কন্ট্রোল স্টেটমেন্ট কয়েক রকম আছে, দুই রকম আছে। কয় রকম আছে কন্ট্রোল স্টেটমেন্ট মনে আছে? দুই রকম আছে। একটা ছিল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে লুপ কন্ট্রোল, কি বলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, মনে আছে? একটা ছিল কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা ছিল লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আজকে একটু লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে ধারণা নিব। লুপে যাব একটু। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা তুমি যদি পড়তে চাও তোমাকে ছোট্ট কয়েকটা জিনিস জানতে হবে। কয়েকটা ছোট ছোট শব্দের নাম জানতে হবে। এক নাম্বার হচ্ছে, আমি টাইপ করে ফেলি, লিখতে কষ্ট হয়। এক নাম্বার তোমাকে শব্দগুলোর নাম একটু বলে ফেলি, মানে এই জিনিসগুলোর নামটা একটু জানতে হবে। একটা নাম হচ্ছে কাউন্টার, একটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, নাম্বার 2 হচ্ছে কন্ডিশন, নাম্বার 3 হচ্ছে স্টেটমেন্ট, এবং নাম্বার 4 হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এই চারটা শব্দের সাথে একটু পরিচয় থাকা লাগবে। কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এত বড় না করে আমি সচরাচর এগুলো একটু ছোট করে ফেলি আর কি। আমার মনে হয় সুমাইয়া এগুলো দেখছিলা। জি স্যার। আবার একটু মনে করাই দিতেছি। এটা হচ্ছে সিআই দিয়ে বলবা, হ্যাঁ। কন্ডিশনটাকে আমি ডিনোট করি হচ্ছে সি দিয়ে। স্টেটমেন্ট বুঝাইতে আমি বুঝাই হচ্ছে এস, আর কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বুঝাইতে আমি কি বুঝাই মনে আছে তোমার? স্যার সিআইডি। সিআইডি। তার মানে আমি যদি কোথাও সিআই লিখি তার মানে তুমি বুঝবে হচ্ছে এটা হচ্ছে কি কাউন্টার ইনিশিয়ালাইজেশন। আমি যদি কোথাও সি লিখি তুমি বুঝবা যে এটা হচ্ছে কন্ডিশন। আর আমি যদি কোথাও এস লিখি তাহলে তুমি মনে রাখবে এটা হচ্ছে স্টেটমেন্ট, আর সিআইডি লিখলে হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমি তোমাদের আগেই বলছিলাম যে আমার কাছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট 4টা আছে। কয়টা আছে? 4 ধরনের আছে।
একটাকে আমরা বলি হচ্ছে ফর, একটা নাম হচ্ছে ফর, একটা নাম হচ্ছে হোয়াইল, একটা নাম হচ্ছে ডু, ডু হোয়াইল, আর আরেকটা আছে এটাকে আমরা বলি হচ্ছে গো টু। তো আমরা প্রথম অবস্থায় ফর, হোয়াইল এবং ডু হোয়াইল নিয়ে কথা বলবো, গো টুটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো প্রথমে আসো যে প্রত্যেকের একটা করে গঠন আছে, যেমন ফরের একটা গঠন আছে। ফার্স্টে হচ্ছে ফরের গঠন, এই গঠনগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। ফরের গঠনটা হচ্ছে এরকম যে ফর সিআই সেমিকোলন সি সেমিকোলন সিআইডি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে এস, ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে ফরের গঠন। এই চারটা জিনিসই থাকবে প্রত্যেকটাতেই, হোয়াইলের মধ্যেও থাকবে, যেমন হোয়াইল এর গঠন। হোয়াইলের গঠনটা কেমন হবে? প্রথমে হবে হচ্ছে সিআই সেমিকোলন হবে, হোয়াইলের পরে হবে হচ্ছে সি, এখানে হবে এস, আর এখানে হবে হচ্ছে সিআইডি। এটা হচ্ছে হোয়াইলের গঠন। আরেকটা হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইলের গঠন, ডু হোয়াইলের গঠনটা অনেকটা এরকম যে সিআই সেমিকোলন, তারপরে হবে হচ্ছে ডু সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটার ভেতরে হবে হচ্ছে এস, সিআইডি হবে ব্র্যাকেট শেষ, হোয়াইলের ভেতরে থাকবে সি এবং লাস্টে হবে একটা সেমিকোলন। ভালো করে একটু ইয়াটা দেখো, গঠনগুলা দেখো। এটা হচ্ছে ফরের গঠন। এইখানে যে চারটা উপাদান আছে, 1 2 3 4টা উপাদান আছে। হোয়াইলের মধ্যেও এই চারটা উপাদান আছে, 1 2 3 4টা উপাদান আছে। আবার ডু হোয়াইলের মধ্যেও এই উপাদানগুলাই আছে। একটা জিনিস মনে রাখবা যে লুপ দিয়ে, হ্যাঁ, যে কোনো একটা প্রবলেম আমরা সমাধান যখন করব, যে ধরনের প্রবলেমগুলো সমাধান করব, যেই সমস্যাটা ফর দিয়ে সমাধান করা যাবে সেটা হোয়াইল দিয়েও সমাধান করা যাবে, সেটা ডু হোয়াইল দিয়েও সমাধান করা যাবে। তার মানে হচ্ছে যে একটা প্রবলেমের সমাধান আমরা এই তিনটা গঠন দিয়েই করতে পারবো। ফর দিয়েও করতে পারবো, হোয়াইল দিয়েও করতে পারবো, ডু হোয়াইল দিয়েও করতে পারবো। কিন্তু এক একজনের স্ট্রাকচারটা এক এক রকম, এর বেশি কিছু না। এক একজনের স্ট্রাকচারটা এক এক রকম। তো চলো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখবো। স্যার এখানে ডু হোয়াইলের স্যার গঠনে সিআইডি এর পরে তো সেমিকোলন হবে। হ্যাঁ হ্যাঁ হবে, এটা আমার মিস হয়েছে। এটার পরে সেমিকোলন অবশ্যই হবে, সিআইডির পরে সেমিকোলন হবে স্যার প্রত্যেকটা এগুলো কি জায়গাতে। লুপের প্রকার? জি স্যার, এগুলো হচ্ছে লুপের গঠনের প্রকার। কয়েক ধরনের লুপ আছে, ঠিক আছে? ফর আছে, হোয়াইল আছে, ওই স্যারে লিখলাম না উপরে যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এই 4 ধরনের আছে, ফর হোয়াইল ডু হোয়াইল। আমি গো টু নিয়ে এখন কথা বলতেছি না, আমি প্রথমে কথা বলবো হচ্ছে ফর হোয়াইল এবং ডু হোয়াইল সিমultaneously। একটা জিনিস তোমরা খেয়াল করো যে ফর এর পরে কিন্তু আমি সেমিকোলন দেই নাই, হোয়াইলের পরে সেমিকোলন দেই নাই, কিন্তু এখানে কিন্তু হোয়াইলের পরে সেমিকোলন দিছি, ঠিক আছে না? এবং মনে রাখবো যে ডু হোয়াইলই হচ্ছে একমাত্র কন্ট্রোল স্টেটমেন্ট জি যেটার পরে স্যার। আমরা সেমিকোলন ব্যবহার করি। চলো আমরা একটা, মানে কি কাজে আমরা ব্যবহার করব? আমরা মূলত সিরিজ সমাধান করব। কি সমাধান করব? সিরিজ। সাপোজ এটা হচ্ছে একটা সিরিজ, ঠিক না? এটা একটা সিরিজ। তো এই সিরিজটা আলটিমেটলি কি জানতে চায় আমার কাছে? যে n সংখ্যক সংখ্যার মানে যোগফল জানতে চায়, ঠিক না? এই ধরনের সমস্যা মানে সিরিজগুলো আমরা সমাধান করব হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সিরিজ হতে পারে। তো এই সিরিজগুলো মূলত আমরা সমাধান করব হচ্ছে লুপের মাধ্যমে। আমি ফর লুপ দিয়ে একটা একটা লিখতেছি, আমি বুঝাই দিব, আগে প্রোগ্রামটা লিখে নিই। যখন একটা সিরিজ তুমি দেখবা,
আমি একটু লিখে ফেলা, একটা প্রোগ্রাম লিখে ফেলালে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাশ এইখানে এই সিরিজটার মধ্যে তুমি কোনটার মান জানো না, এটা তুমি ফার্স্ট আইডেন্টিফাই করবা যে এই প্রোগ্রামের মধ্যে তুমি n এর মান জানো না। এই প্রোগ্রামটার মধ্যে তুমি n এর মান জানো না, তাহলে আমি লিখলাম হচ্ছে ইন্টিজার n, এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে n এর মান আমি জানি না, আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে সামের মান, মানে এর ফলাফলটা বের করতে হবে। আমি দুটো ঘর নিয়ে নিলাম, আমি স্ক্যানএফ করলাম। কার মান স্ক্যানএফ করলাম? পার্সেন্টেজ ডি দিলাম, কমা দিলাম, এন্ড দিলাম, এবং n এর মানটা আমি ইউজারের কাছ থেকে নিলাম। সাম তো আপাতত আমি জানি যে সামের মান হচ্ছে সবসময় 0, যেহেতু আমরা কোনো যোগফল শুরু করতে পারিনি, যোগফল এখনো যেমন পর্যন্ত পাইনি। আমরা লিখবো হচ্ছে এখান থেকে শুরু হবে আমার লুপটা। আমি ফর দিয়ে দেখাচ্ছি প্রথমে, আস্তে আস্তে আমরা শিখবো বাকিগুলা। সিআই কথাটার মানে কি? সিআই কথাটার মানে হচ্ছে যে তোমার সিরিজটা কোত্থেকে শুরু হচ্ছে। সিরিজটা শুরু হচ্ছে 1 থেকে, এই 1 থেকে আমার সিরিজটা শুরু হচ্ছে, তার মানে উনি হচ্ছেন সিআই, উনি হচ্ছেন আমার সিআই। তাহলে উনি যদি সিআই হয়ে থাকে, এটাকে কিভাবে ইনিশিয়ালাইজ করবো আমরা? ইন্টিজার আপাতত a ইকুয়াল টু হচ্ছে 1, মানে আমার সিরিজটা শুরু হয়েছে 1 থেকে। সিরিজটা কই পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে, এটা হচ্ছে আমার কন্ডিশন। তার মানে এর মান যতক্ষণ পর্যন্ত n এর ছোট অথবা সমান না হবে ততক্ষণ পর্যন্ত যাবে। এবং এর মান কত করে করে বাড়তেছে, একটা জিনিস খেয়াল করো যে এই দুইটার মধ্যে পার্থক্য কত। একের পরে দুই 1 হইতে এক বাড়াইতে হয়, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে a প্লাস 1, এটা হচ্ছে সিআইডি, যে কত করে করে বাড়তেছে সিরিজটা, কোত্থেকে শুরু হচ্ছে, কত পর্যন্ত যাবে, কত করে করে বাড়তেছে। তার মানে এটা হচ্ছে সিআই, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে সিআইডি। আর আমার এসটা কি হবে? এটার ভেতরে আমি এসটা লিখলাম, এস মানে হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস এ। এটা হচ্ছে আমার কাজটা। কাজ কি? যে প্রত্যেকবার সামের সাথে এ যুক্ত করা, এর মান 1 যখন থাকবে তখন সামের মধ্যে। এটা আমি ব্যাখ্যা করব, এটা টেনশন করার কোন কারণে, আপাতত প্রোগ্রামটা আগে দেখো। তারপরে লাস্টে করব হচ্ছে প্রিন্টএফ ডবল কোটেশনের ভেতরে পার্সেন্টেজ ডি কমা এস ইউ এম সাম, এটা দিলাম সেমিকোলন, এবং আর ই টি ইউ আর এন রিটার্ন, এটা স্পেস দিয়ে 0, ব্র্যাকেটটা শেষ। তো 1 যোগ 2 যোগ 3, এইটার জন্য, এই সিরিজের জন্য আমার ফর লুপটা হচ্ছে এরকম। এই ফর লুপটা কিভাবে কাজ করতেছে সেটার ব্যাখ্যাটা আমি দিব এখন না, আগে প্রোগ্রামটা আগে বোঝার চেষ্টা করো। এখন মনে করো যে আমার কাছে আরেকটা সিরিজ আছে এইখানে, যে এই সিরিজটা হচ্ছে যে 2 যোগ 4 যোগ 6 যোগ, এইভাবে এই যোগটা n পর্যন্ত গেল। তাহলে এই সিরিজের জন্য আমি তো 1 2 3 এর জন্য সিরিজটা করেছি, এই 2 4 4 6 এর জন্য যদি আমি সিরিজটা করতে চাইতাম তাহলে কোন জায়গায় পরিবর্তন করতাম একটু বলো তো, আমাকে আইডিয়া দাও তো। স্যার ইন্টিজার a সমান 2 হইতো। তাহলে এই জায়গায় এর বদলে আমি কি 2 দিতাম? হইতো। এখানে 2 দিতাম। আর কি পরিবর্তন করতাম? স্যার a প্লাস 2 হইতো। a a প্লাস, plus 2 আর কোনো পরিবর্তন হইতো কি? স্যার না। আর কোনো পরিবর্তন হতো না। তাহলে হুবহু এই প্রোগ্রামটা এটার জন্য হয়ে যেত। কিংবা আমি যদি লিখতাম এরকম যে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস, তাহলে কি করতাম স্যার? ওই যে স্যার 3 ওই হইতো স্যার 1 a গুলো। equal to 3 a equal to এটার 3 মান হয়ে আর যেত কত? a হ্যাঁ, plus 3 হইতো। তার মানে পরিবর্তনটা এই জায়গার মধ্যে সিম্পল হইতো। আমি কি করতাম এখানে, যে এর মানকে আমি বানাই দিতাম হচ্ছে কত? 3, 3 আর এখানে কত করে করে বাড়তো? 3 করে করে বাড়তো। আর কোনো 3 পরিবর্তন হইতো? আচ্ছা মনে করো যদি না স্যার। সংখ্যাটা এরকম হইতো,
তাহলে কি পরিবর্তনটা হইতো আমার একটু বলো তো। এই যদি অবস্থাটা হইতো, সিরিজটা যদি এরকম হইতো, তাহলে আমি কি পরিবর্তন করতাম বলো, একটা আইডিয়া দাও। কেউ বুঝতে পারতেছেন? স্যার এখানে ইন্টিজার a = 2 হইতো। এটারে 2 দিতাম আমি, দিলাম আমি এটারে 2, তারপরে কি করতাম? তারপরে কি করতাম স্যার? এরপর এটা ঠিক আছে, কারণ a এক করে করে বাড়তেছে, ঠিক না? 2 থেকে 3 পর্যন্ত কিন্তু এক করে করে বাড়তেছে। প্রবলেমটা হইতো এই জায়গায়, কারণ এর মান কিন্তু নরমালি গুণ হইতেছিল না, এখানে এর বদলে কি হইতো জানো? স্যার পাওয়ার দিতে হবে। কেন এই গুণ এ লেখা যাবে না? জি স্যার, এটাও লেখা যাবে তো। এইটা লিখলে সহজ হবে, কিন্তু যদি এটা লিখলেই সহজ হবে তোমার জন্য, কারণ আর বাবার, কারণ পাওয়ার দিয়ে যদি লিখি তাহলে উপরে আবার ওই ইনক্লুড stdio.h লেখা লাগবে, ঠিক না? কিন্তু যদি এই অঙ্কটাই যদি এরকম হইতো যে 2⁻7, 3⁻7, 4⁻7, এরকম যদি হয়ে যেত সিরিজটা, তখন স্যার তাহলে পাওয়ারটা এভাবে লিখলে দেওয়া। কষ্ট হয়ে যেত, ঠিক না? জি স্যার, তখন এইভাবে সহজ লিখলে করে লেখা লাগবে। কষ্ট হয়ে যেত, তখন আমরা কিভাবে লিখতাম? এখানে এর বদলে আমরা লিখতাম হচ্ছে, এই জায়গার বদলে আমরা লিখে ফেলাইতাম 7 পাওয়ার a, আর a, 7, 7। আর এইখানে কিন্তু আমরা math.h যুক্ত করতাম, ঠিক না? জি স্যার। #include জি স্যার। math.h যুক্ত করতাম। তাহলে আমরা কি মোটামুটি এই প্রোগ্রামগুলা কি ইয়াতে পারবো না, ফর লুপে করতে পারবো না? জি এই স্যার। প্রোগ্রামগুলা কি আমরা ফর লুপে করতে পারবো? জি স্যার, পারবো। আচ্ছা, সিম্পল, আমি কিচ্ছু আগাবো না, আমি এতটুকু পর্যন্তই পড়াবো। তোমাদের কাজ হচ্ছে 3টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা আমাকে বের করে দিবা, এলসিফটা একটু দেখবা, তারপরে হচ্ছে ওই 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, এখানে বড় সংখ্যাটা আছে না, এইটা মানে তুমি এলসিফ দিয়ে বের করে দিবা। বড় সংখ্যা তো বের করেছি, ছোট সংখ্যাটা এলসিফ দিয়ে বের করে দিবা। দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা ইফ এলস দিয়ে বের করে দিবা। বাকি যে ফিল ইন দ্য গ্যাপস গুলো আছে এইগুলো আমাকে একটু ফিল আপ করে দিবা, ঠিক আছে? কালকে কি অনুষ্ঠান আছে তোমাদের কলেজে? জি স্যার। হ্যাঁ, ক্লাস না। কলেজে কি অনুষ্ঠান আছে কালকে?